নিউজ 18 বাংলায় স্বাগত। জনতার দরবার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। প্রত্যেকদিন আলোচনা হচ্ছে টাকা নিয়ে, পার্থ চট্টোপাধ্যায় কিংবা অর্পিতাকে নিয়ে। তবে যাদের কেন্দ্র করে এত বড় দুর্নীতি হলো তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি? হ্যাঁ, আজ অবশ্য তাদের মধ্যে একাংশ আশার আলো দেখতে শুরু করেছেন। কেন বলছি, বক্তব্য শুনুন। ওনারা চেষ্টা করবেন 100% ক্যান্ডিডেট যাতে নিয়োগ পান, সেই ব্যাপারে উনি অত্যন্ত মানবিক এবং আমাদের প্রতি সহানুভূতিশীল। 9 to 12 মেধা তালিকাভুক্ত ফার্স্ট এসএলএসটি 2016 সালে যে মেধা তালিকা বঞ্চিত যারা প্রার্থী প্রত্যেকেরই, যত মেধা তালিকা যারা আছে প্রত্যেকেরই নিয়োগ। উনি 100% চেষ্টা করবেন যাতে ফার্স্ট এসএলএসটি 2016 সালে মেধা তালিকাভুক্ত প্রার্থীরা সম্পূর্ণরূপে নিয়োগ পান, একজনও বঞ্চিত না হন। এ ব্যাপারে সদর্থক ভূমিকা উনি গ্রহণ করবেন। আমরা বৈঠকে অবশ্যই খুশি। আমরা নেক্সট মিটিংয়ে আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা আলোচনায় বসবো। সেই আলোচনা 8 আগস্ট হবে। শিক্ষামন্ত্রী এবং সেখানে চেয়ারম্যান উপস্থিত থাকবেন। একাংশ আশার আলো দেখছেন, তবে 502 দিন অনশন করার পর চেষ্টা হচ্ছে সমস্যা মেটানোর, আশ্বাস মিলছে। তবে সেই আশ্বাসও সবার জন্য নয়, আর সে কারণেই ক্যামাক স্ট্রিটে ক্ষোভ বিক্ষোভ চলছে। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, ক্যামাক স্ট্রিটে যারা প্রতিবাদ করছেন, ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, তারা কারা, তারা কি বলছেন? যেমন একদম তারাও চাকরি চাইতে আন্দোলন করে গেছেন, তাদের সঙ্গে আজকে রাজ্য সরকারের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা তাদের সঙ্গে দেখা করেছেন। কিন্তু এই আমার সঙ্গে রয়েছেন একদম তাদের বক্তব্য, তাদের ছবি, তাদের সবকিছু আমরা তুলে ধরবো জনতার দরবারে। তবে আজকে জনতার দরবারে সকাল থেকে একটা নাটক দেখা গেল। ইএসআই জোকার সামনে রীতিমতো নাটক, কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায় এবং তিনি বারবার জেনে এটাই বলছেন তিনি কিছুই জানেন না। একবার সেই ছবি দেখবো, তারপর সরাসরি ক্ষোভ বিক্ষোভের ছবি। অর্পিতা কি বলবে? অর্পিতা মুখোপাধ্যায় ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। কোটি কোটি টাকার সম্পত্তি, ফ্ল্যাটে ফ্ল্যাটে টাকার পাহাড়, রাশি রাশি সোনা, বিপুল প্রভাব, প্রবল দাপট, গ্ল্যামারে মোড়া জীবন, প্রায় ঝড় তুলতেন রিলে। হঠাৎই ছন্দপতন। শুক্রবার অর্পিতা ভেঙে পড়লেন কান্নায় জোকা ইএসআই হাসপাতালের বাইরে। হাসপাতালে ঢোকার সময় হাউ হাউ করে কান্না। হাসপাতাল থেকে বেরোনোর সময়ও কান্না। অর্পিতা কি বলবে? ফাইভ স্টার লাইফ থেকে একটা জেলের লাইফ, এটা মেনে নেওয়া ওদের পক্ষে খুবই কষ্ট। আজ সাইকোলজিস্ট, ক্রিমিনাল সাইকোলজিস্ট বিলিভ এগুলো সব নাটক এবং সে বুঝতে পেরে গেছে তার বাঁচার কোনো রাস্তা নেই। এই যে কান্না, এই যে ভেঙে পড়া, এই যে নাটকে পড়ে যাওয়া, এসব নাটকেরই অঙ্গ। প্রকাশ্যে কাঁদছেন, ইডির জেরার মুখেও কি কাঁদছেন অর্পিতা? যা সত্যি সত্যি ঘটেছে তা কি সবই বলছেন তদন্তকারীদের? কোন প্রভাবশালীর নাম কি বলছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা? এসবের জবাব দিতে পারবে ইডি। নিউজ 18 বাংলা। অপরাধ মনস্তত্ত্ববিদরা তারা তাদের মতন ব্যাখ্যা করছেন যে এটা পুরোটাই নাটক। এখন যখন বাস্তবের মাটিতে ধাক্কা খেয়েছে তখন কান্নায় ভেঙে পড়া ছাড়া অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে আর কোনো পথ খোলা নেই। কিন্তু যাদেরকে নিয়ে এত বড় দুর্নীতি হলো তাদের ভবিষ্যৎ কি? তাদের আশ্বাস দেওয়া হয়েছে চাকরি হবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিচ্ছেন
শিক্ষামন্ত্রী কি বলছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেই সমস্ত প্রশ্ন আমরা তুলব। যারা আমার সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে তাদের সঙ্গে পরিচয় করে নিই। বাম নেতা আকাশ কর আমার সঙ্গে রয়েছেন, কংগ্রেস নেতা সুস্মিতা দি আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস দা আমার সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্যানর দা। সবার কাছে যাব, বৈশ্যানর দার কাছেও যাব, প্রত্যেকের বক্তব্য আমি তুলে ধরবো। তবে আমি সবার আগে কামাক স্ট্রিটে একটু আরো একবার নজর রাখবো, কারণ সেখানে চাকরির আশ্বাস দেওয়ার পরেও কেন ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, তাহলে যারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কি কোনো রকম আশ্বাস মেলেনি? বিশ্বজিৎ, একদমই 2016 যারা এসএসসির চাকরি প্রার্থী তারা দেখা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। আর এখানে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য যারা এসছেন তারা 2014 সালে টেট পাস করা পরীক্ষার্থী এবং তারা ট্রেন্ড অর্থাৎ প্রশিক্ষিত। তাদের কাছে আমরা যাব যে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইছেন শাসক দলের নেতৃত্বের সঙ্গে, রাজ্যের শাসক দলের নেতৃত্ব আমাদের স্টুডিওয় বসে আছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা? আমরা 2014 প্রাইমারি টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট। মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছিলেন আমরা সংখ্যায় 20,000 আছি এবং আমাদের সকলকে নিয়োগ দেয়া হবে, কিন্তু আমরা এখনও নিয়োগ পাইনি। আমরা বিভিন্ন ডিপিএসসিতে, এপিসিতে, বিকাশ ভবনে, কালীঘাটে, নবান্নে সব জায়গায় ডেপুটেশন দিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, কিন্তু আমাদের কোনো প্রতিকার হয়নি। তাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের কাছে আপনি যেমন বার্তা রাখলেন, আমাদের স্টুডিওতে কেন্দ্রের শাসক দল বিজেপির প্রতিনিধিও আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? দেখুন, আমরা একটা অরাজনৈতিক সংগঠন, আমাদের একটাই পরিচয়, আমরা যোগ্য বেকার বঞ্চিত, 8 বছর ধরে আমরা বঞ্চিত। আমরা আমাদের এই বেকারত্বের যন্ত্রণা আশু সমাধান চাই, যে যেভাবে হোক আমাদের এই বেকারত্বের যন্ত্রণার আশু সমাধান করুন। একদম বোঝা যাচ্ছে বেকারত্বের সমস্যার সমাধান, মানে বেকারত্বের যন্ত্রণা, যে যন্ত্রণা এতদিন তারা রোদের মধ্যে, ঝড়ের মধ্যে, জলের মধ্যে সমস্ত রকম শারীরিক কষ্টকে দূরে সরিয়ে রেখে তারা অনশন চালিয়ে গিয়েছেন, তারা এখন চাকরি চাইছেন, তারা প্রথম থেকে চাকরি চেয়েছেন, কিন্তু কেউ কোনো রকম সাহায্যে এগিয়ে আসেনি। বৈশ্বনাথ দা, আপনি প্রশ্ন শুনলেন, আশ্বাস দেওয়া হয়েছিল, আশ্বাস আজকেও দেওয়া হলো, তবে 2016 এসএসসি চাকরি প্রার্থীদের, কিন্তু 2014 যারা প্রাইমারি টেট দিয়েছিলেন তাদেরও আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি। তাহলে মানুষ কি করে বিশ্বাস রাখবে? প্রথম কথা, আজকের ওনারা গেছেন, ওনাদের বক্তব্য রেখেছেন, এইটুকু বলতে পারি যে যারা মানে চাকরি প্রার্থী, কর্মপ্রার্থী, তাদের প্রতি আমাদের সকলের সহানুভূতি বা ভালোবাসা রয়েছে। এটা ঘটনা যে এই চাকরি নিয়ে ওনারা অনেক দিন ধরে ওনাদের চাকরির প্রার্থীর দাবি নিয়ে ওনারা আন্দোলন করছেন। ওনারা কেউ কেউ দাবি করছেন আমরা 2014 সালে টেট পাস করেছি, বা তার পরবর্তীকালে কেউ টেট পাস করেছেন, তারা তাদের বক্তব্য অনুযায়ী যে তাদের চাকরি পাওয়ার তাদের যোগ্য, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, তাদেরকে নবান্ন থেকে আশ্বাস দেওয়া হয়েছিল বলে তারা দাবি করছেন। সেই জন্যই তো এবারে আবার একটা, যখন এটা হচ্ছে, আমরা চাই যে এই সমস্যার সমাধান হোক। আলোচনার মধ্যে দিয়ে এটা আজকে ওনারা পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমি 100% আশাবাদী ওনাদের যে সমস্যা আছে সেটা সমস্যার সমাধান হবে। একদম সেদিকে আমরাও আশাবাদী। বৈশ্বনাথ, আমি আসবো। শঙ্কু, কোনো সমস্যার কিছু সমাধান হবে না, এসব গাল গল্প দিয়ে কোনো লাভ আছে? যার সাথে মিটিং করছেন তার কি লোকাল স্ট্যান্ডে? এখানে তিনি সরকারের লোক, তিনি অফিসিয়ালি সরকার চালান। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে সরাসরি ছেলেদেরকে বলে এসেছিলেন যে তাদের ব্যবস্থা হবে, তাদের এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। যারা 500 2 দিন 3 দিন ধরে বসতে চললেন, তাদের একজনকেও তো আপনারা ডাকেননি, তাদের সাথে দেখাও করেনি, তারা আপনাদের সাথেও দেখা করতে চান না, তারা ওখানে বসেই রয়েছেন। আরে আমি কেমন নেতা? আমি চলে যাবো মানুষের কাছে, তাদের অসুবিধা তাদের সাথে বলতে, আমার এখন মুখ দেখানোর অবস্থা নেই, আমি যেতে পারছি না তাদের কাছে। তারা কতটা এফেক্টেড, তারা বসে রয়েছে। তাই সমাধান কি হবে? কিছুই সমাধান হবে না। তারা চাকরি পাবেন না, চাকরি দেওয়ার কোনো সদিচ্ছাই সরকারের নেই, দেওয়ার মতো পরিস্থিতিও নেই, এবং এরা দিতে চানও না। এরা সমস্যার সমাধান করতে চাইলে অনেক দিন আগে সমস্যার সমাধান হয়ে যেত। একটা মেয়ের ক্যান্সার হয়েছে, তাকে আদালতে যেতে হয়েছে, ভাই তাকে অবশ্য চাকরিও দেওয়া হয়েছে, সেটা আদালতের নির্দেশ। সরকার দিয়েছে নাকি?
আদালতের নির্দেশ। সরকার কাউকে এগিয়ে এসে চাকরি দিয়েছে? সরকারের যারা মন্ত্রী, যিনি মন্ত্রী ছিলেন, এক চাকরি প্রার্থী আপনাদের কাছেই বললেন যে ওরা অরাজনৈতিক, ওরা সমস্যার সমাধান চায়, সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে কি কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোনো রকম ভূমিকা? দেখুন, আমি প্রথমেই বলতে চাই যে আমি কোন রাজনীতি দেখব না। যদি যোগ্য প্রার্থী কেউ চাকরির জন্য আসেন, সেক্ষেত্রে বিজেপি, ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় থাকেন, তাহলে তাকে চাকরি দেওয়ার ক্ষেত্রে দেখবেন না তিনি করেন কিনা, তার বাবা হচ্ছে বিজেপি করেন কিনা, তার 14 পুরুষ করেন কিনা, কিন্তু তৃণমূল করে। তৃণমূল এটা স্পেসিফিক্যালি করেছে। আজকে যে আমি এক মিনিটে শেষ করব, যে ঘটনা পার্থ চট্টোপাধ্যায়ের আজকে প্রকাশ্যে এসেছে, সেই ঘটনায় অনন্তদেব অধিকারী কোন দলের এমএলএ কি অভিযোগ করেছেন? তার মানে আপনারা দল দেখে যোগ্যতাকে সেকেন্ড লেভেলে পাঠিয়ে এই সমস্ত ভাবে চাকরি দিচ্ছেন। একদম 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 শুনুন, এই আশ্বাস আজকে দেওয়া হলো, 502 দিন পর সেই আশ্বাস দেওয়া হচ্ছে। তবে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, এখন তো অনেক আইনি জটিলতাও থাকতে পারে, কারণ প্রচুর মামলা রয়েছে এই নিয়োগগুলোকে কেন্দ্র করে। আদালতে প্রচুর মামলা চলছে এবং আদালতের নির্দেশে তদন্ত চলছে। তবে আমি আসবো, শঙ্কু প্লিজ, শঙ্কু প্লিজ, আমি আসবো। আমার সঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম রয়েছেন। ফিরদৌস দা, আমি ওনার সঙ্গে কথা বলবো, ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, আমরা অবশ্যই কথা বলবো। এই জায়গা থেকে দেবাশিস দা আপনার কাছে জানতে চাইবো যে রাজ্য সরকারের ভূমিকা কি? চাকরি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন? দেখুন, যে কোনো সমাধানের যদি উদ্যোগ নেওয়া হয় সেটা অভিনন্দনযোগ্য, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যেটা শঙ্কুবাবু করলেন, যে এটা কি অভিষেক বাবু করতে পারেন? আর যদি উনি করতে পারেন, তাহলে এতদিন কি উনি মঙ্গল গ্রহে ছিলেন না পশ্চিমবঙ্গে ছিলেন? এটা তো 500 দিনের ব্যাপার হয়ে গেল। তো আজকে কি এটা কোনো হঠাৎ করে আজকে কেন? কারণ কি এটা কোনো ইমেজ মেকওভারের ব্যাপার? মানে দেখুন, এটা বুঝতে হবে, মানুষ কিন্তু 2+2 4 বোঝে, ওটাকে 5 করতে গিয়ে কোনো লাভ নেই। মানে এটা তো যেটা হয়েছে, যদি সত্যিই সদিচ্ছা থাকতো তাহলে 500 দিন কেন? এর পিছনে একটা গভীর অঙ্ক আছে। মানে যদি একজন চাকরি পায়, তাহলে ধরে নিই তার একটা স্যালারি হবে 25,000 টাকা। 25,000 টাকা একটি ছেলের মাসিক যদি স্যালারি হয়, আমি তো 500 × 50, 50টা ভোট পাবো 500 টাকা দিয়ে। এই অঙ্কটা তো এতদিন ধরে করে এসছে এবং আমরা সবাই বাহবা দিয়েছি, তালি দিয়েছি এবং আমরা মিডিয়াতেও দেখিয়েছি যে কত ভাতা পাচ্ছে, মানুষের কত উপকার হচ্ছে। কিন্তু এই যে ছেলেগুলো দিনের পর দিন বসে এখানে চাকরির জন্য ধর্ণা দিয়েছেন, তো এতদিন কিনারা ঘুমোচ্ছিলেন যে আজকে হঠাৎ এরকম একটা কেলেঙ্কারি সামনে কি হলো দেবাশিস দা? মানে হঠাৎ কি হলো? হঠাৎ এত সহানুভূতি, হঠাৎ এত সহমর্মিতা, আপনার কি মনে হয় এখানে কোন অঙ্ক? দেখুন, আমার কিচ্ছু মনে হয় না। এটা সমস্ত সাধারণ মানুষের মনে হচ্ছে আজকে রাজ্য সরকার একেবারে চাপে পড়ে গেছে। মানে আজকে রাজ্য সরকারকে ইমেজ মেকওভার করতে গেলে ইমিডিয়েটলি এগুলো চাকরির ব্যবস্থা করতে হবে। কিন্তু এটা বোধহয় আজকের দিনে এতটা সহজ নয়, কিছু বোধহয় আইনি জটিলতা আছে। সেই আইনি জটিলতার উত্তর অবশ্যই আমি নেব। তবে জনতার দরবারে জেলা থেকে জনতা সরাসরি প্রশ্ন করেন আমাদের এখানে। আমার সঙ্গে রয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, তোমার সঙ্গে যারা রয়েছেন তাদের প্রশ্ন। দেখো, তাদের মধ্যে দুটি দলের কাছে প্রশ্ন রাখবে শর্মিষ্ঠা। তাদের মধ্যে তৃণমূলকে প্রশ্ন রাখছেন তিনি কি বলবেন? নমস্কার, আমার কাছে একটা প্রশ্ন, যে প্রতারক তো অনেক রয়েছে, যারা পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে টাকা তুলছে অথবা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, ভুরি ভুরি প্রতিশ্রুতি, সেই বর্তমান আমাদের রাজ্য সরকার কি তাদের জন্য কোনো ব্যবস্থা নেবে? শাসক দল বা রাজ্য সরকারকে প্রশ্ন করলো ভাই। আবার পাশেই রয়েছে তোমার স্টুডিওতে যখন শঙ্কুদেব গলা ফাটাচ্ছে বিজেপির হয়ে, তখন তার জেলা পূর্ব মেদিনীপুরের এক বলা যায় যে একজন ছাত্রী, তিনি প্রশ্ন করছেন। হ্যাঁ, আমরা জানি যে ভারতীয় সংবিধানে আমাদের বিরোধীদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কি, শাসক দল ক্ষমতায় এসে যদি কোনো অন্যায় করে, বিরোধীদের প্রধান কাজই হচ্ছে যে সেটার প্রতিবাদ করা। এবং আমরা জনে জনে প্রত্যেকে জানি যে একদম অঞ্চল স্তর থেকে ব্লক লেভেল পর্যন্ত বহু টাকা, ভুরি ভুরি টাকা নিয়েছে চাকরি দেওয়ার নামে। সেই টাকাটা নিয়ে তারা কি করছে, শুধু তাই না, আমাদের জানাশোনাও বহুজন জানে যে সেই টাকাটা নিয়েছে এবং তারা শাসক দলের বিরুদ্ধে গলা তুলতে ভয় পাচ্ছে। এখন আমরা যদি সেই নামগুলোকে কালেক্ট করে আপনাদের কাছে দিই, বিরোধী দল হিসেবে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কি? বেশ ভালো প্রশ্ন শঙ্কুর, নিজের জেলা থেকে বেশ ভালো প্রশ্ন, যে যদি দুর্নীতিগ্রস্তদের তালিকা আপনাদের হাতে দেওয়া হয়, আপনারা কোনো ব্যবস্থা নেবেন? দিদি, একটা কাজ করুন, আমরা তো আর প্রশাসন চালাই না, আমরা বিরোধী দল হিসেবে আন্দোলন করি। আপনার কাছে যা নামটাম আছে, এগুলো যে এজেন্সি তদন্ত করছে তার কাছে পাঠিয়ে দিন, তাদের কাছে লিখিতভাবে জানান। আমাদেরকে না জানিয়ে যে এজেন্সি তদন্ত করছে, আপনার যদি নির্দিষ্ট অভিযোগ থাকে, ডকুমেন্টেশন থাকে, সেখানে পাঠিয়ে দিন।
একদম। আমি বৈষ্ণবদা আপনার কাছে উত্তরটা নেব, কারণ বলা হয়েছে যে অনেকে টাকা দিচ্ছেন। সত্যি আজকে পূর্ব মেদিনীপুর থেকে আমরা দুটি ঘটনা তুলে ধরেছি যেখানে এখনো পর্যন্ত বলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তি পেলে আপনাদের টাকা ফেরত দেওয়া হবে বা চাকরি দেওয়া হবে। এখনো সেই প্রতারণার চক্রটা চলছে। তাদের বিরুদ্ধে রাজ্যের শাসক দল কোনো ব্যবস্থা নেবে? তাদের খুঁজে কোনো ব্যবস্থা নেওয়া হবে? প্রতারণা যে করেছে তার বিরুদ্ধে অভিযোগ এফআইআর লিপিবদ্ধ করুক, করেছে পুলিশ, কোনো ব্যবস্থা নিচ্ছে না, শাস্তি দেওয়া হবে। কেউ যদি কারুর নাম করে যে এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরেও সেখানে প্রতারণার অভিযোগ করলে কোথায় অভিযোগ করেছে? অভিযোগের কথা উনি বলেননি, বলেছেন যে প্রতারণা করছে কিছু প্রতারক আছে। আমরা কোনো প্রতারককে আড়াল করার জন্য এখানে বসে নেই। আমাদের দল কোনো অপরাধী বা প্রতারককে সাহায্য করার জন্য আমরা নেই। আমরা বারবার বলেছি চার পাপ তাকেই বুঝতে হবে। যদি কেউ প্রতারণা করে থাকেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, একদম আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একদম বৈষ্ণবদার কথা ধরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে আজকে এই আলোচনা করতে হতো। আকাশ, আইন অনুযায়ী কে ব্যবস্থা নেবে? এই যে আজকে ইডি হচ্ছে, সিবিআই হচ্ছে, তৃণমূল বলছে নানা জায়গায় বিজেপির প্রতিহিংসা ইত্যাদি, এত কিছু তো দরকারই হতো না। তৃণমূল সরকারের হাতে একটা সিআইডি আছে, তার হাতে রাজ্য পুলিশ আছে, তার বিভিন্ন এজেন্সি আছে। আমরা তো রাজ্যবাসী হিসেবে অত্যন্ত খুশি হতাম, আনন্দিত হতাম, বিরোধী দল হিসেবেও আমাদের নাক কাটা যেত যদি তৃণমূল সরকার তার এজেন্সি ব্যবহার করে তাদের দলের যে নেতারা মন্ত্রীরা টাকা নিয়েছেন, দুর্নীতি করেছেন, তাদের জেলে ঢুকিয়ে দিত। সেগুলো কিছু হয়নি, এরা কেউ করবেও না। আমার কথাটা এই যে আগের যে কথাটা হচ্ছিল অভিষেক বাবুর কাছে যাওয়া ইত্যাদি, এটা সবাই বলেছেন যে কেন অভিষেক বাবুর কাছে যাচ্ছেন, উনি সরকারের কে, সেটা তো ঠিকই। তার সাথে একটা জিনিস ভেবে দেখুন, আগে চাকরি পেতে গেলে পড়াশোনা করতে হতো, পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হতো, পরীক্ষা দিতে হতো, ভালো করে পরীক্ষা দিতে হতো। এখন চাকরি পেতে গেলে তাহলে এই সবগুলো বাদ দিয়ে প্রথমে 500 দিনের বেশি ধর্ণা দিতে হবে, তারপরে পার্থবাবুর জেলে যেতে হবে বা এরকম কোনো নেতার জেলে যেতে হবে, তারপর তৃণমূলের হৃদকম্পন হবে, তারপর আবার ভাইপোর পায়ে গিয়ে পড়তে হবে, তারপরে চাকরি হবে। সুতরাং এই গোটাটাই কালকেই প্রেস কনফারেন্সে অভিষেক বাবু সাংবাদিকদের উত্তরে বলছিলেন আমি সরকার সংক্রান্ত কোনো বিষয়ের উত্তর দেব না। ঠিকই বলছিলেন, কারণ উনি রাজ্য সরকারের কেউ নন। আজকে হঠাৎ উনি আবার সরকার হয়ে গেলেন। সুতরাং এই যে তৃণমূল সম্পর্কে তৃণমূল যে চোর, এইটা যে রাজ্য জুড়ে এস্টাবলিশড হয়ে যাচ্ছে, এখন এইটা উনি বলছিলেন দেবাশিস দা মেকওভার করবার জন্য নানা কিছু হচ্ছে। কিন্তু আমাদের কথা স্পষ্ট, বাংলার মানুষ সব ধরে ফেলেছেন। এই যে পার্থবাবুর বান্ধবীর বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছে, তারপরে আমি দেখলাম মজা করে হোক যা করে হোক ইডির লোকেরা টাকার বান্ডিল দিয়ে ইডি লিখেছে। কিন্তু আমাদের কথা হচ্ছে এইটা যেদিন কালীঘাট বা শান্তিনিকেতনে হবে সেদিন আর ইডি লিখতে হবে না, অত টাকা পাওয়া যাবে যাতে পুরোটা ব্যুরো ডিরেক্টরেট এইটা গোটাটাই পাওয়া যাবে। বিষয়টা হচ্ছে যদি এই 501 দিন ধরে যারা আন্দোলনটা করছে, শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত উপেক্ষা করে, এদের যদি তাদের এই যে দুর্নীতিটা হয়েছে তাদের ক্ষেত্রে এদেরকে যদি চাকরি দেওয়াই হতো, তাহলে যেদিনকে মুখ্যমন্ত্রী গিয়ে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে চাকরি দেবে বলে, তাহলে সেদিনকেই এরা কিন্তু চাকরি পেত। এখন তৃণমূল দলটা নিজেরা বড় বিপাকে পড়ে গেছে, নিজেরা টোটালি ড্যামেজ কন্ট্রোলিং এ নেমেছে, এবং ড্যামেজ কন্ট্রোলিং এ নেমেছে বলেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে যিনি বললেন আমি রাজ্য সরকারের কোনো হ্যাঁ, এবং আজকে যদি ড্যামেজ কন্ট্রোলটা কি এতটা সুবিধা হবে সুস্মিতা দি? সেটা মনে হয় ড্যামেজ কন্ট্রোলটা এতটা সুবিধা হবে না, কারণ যদি মমতা ব্যানার্জিকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যদি এদেরকে নিয়োগ করতে হয়, তাহলে মমতা ব্যানার্জির কিন্তু ওই 500 টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং আজকে 1000 টাকার যে প্রকল্প, এই প্রকল্পের টাকাগুলোকে কিন্তু তাহলে বন্ধ করতে হবে। অলরেডি আজকে দেনায় 5.5 লক্ষ কোটি টাকা আমরা আলোচনা করেছি। আমরা আজকে চাকরি প্রার্থী যারা তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। শঙ্কু হাত তুলছিলেন। দেখুন, আমার মনে হয় না যে প্রজেক্ট এনারা চালু করেছেন, রিকভারি প্রজেক্ট, যেটা কুণালদার ফার্স্ট হচ্ছে টুইট থেকে শুরু হয়েছে, তারপরে দেবাংশুরা ওইসব ফোঁড়া কাটা ডাক্তারের গল্প নিয়ে এসেছে, এইসব করে বিকালবেলা পার্থদাকে সরিয়ে দায় ঝেড়ে ফেললাম, এমন ব্যাপারটা তো সহজ নয়। কারণ এই সব দিয়ে আপনারা কোনোভাবেই আপনারা ব্যবস্থা নিচ্ছেন, বিশাল পরিবর্তন করে ফেলেছেন, এটা জাস্টিফাই হবে না। পার্থবাবুর এই পুরো যে সায়েন্টিফিক কর্পোরেট কায়দার দুর্নীতি যেটা প্রকাশ্যে এসেছে, তার রুট অনেক দূর পর্যন্ত পৌঁছেছে। সেটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো, যত একটা খোসা ছাড়াবে তত আপনাদেরকে মুখ লুকোতে হবে। একবার শুভেন্দু অধিকারী তিনি আজকে কি বলছেন এই যে চাকরি প্রার্থীদের নিয়োগের আশ্বাস দেওয়া হলো, সে প্রসঙ্গে শুভেন্দু অধিকারীও প্রশ্ন তুলছেন, কি বলছেন শুনবো।
পশ্চিমবঙ্গে ঘুষ দিয়ে আর তৃণমূল করলে যে চাকরি পাওয়া যায়, আজকের এই মিটিংটা তার আরেকটা প্রমাণ। হাইকোর্টে মামলা বিচারাধীন থাকাকালীন, ইডি সিবিআইর ইনভেস্টিগেশন চলাকালীন এই ধরনের প্রভাবশালী সাংসদ যিনি মুখ্যমন্ত্রীর নিকট আত্মীয়, তার এইভাবে বসা, এটা সরাসরি হাইকোর্টের কাজে এবং তদন্তের কাজে হস্তক্ষেপ বলে মনে করি। তদন্তের কাজে হস্তক্ষেপ। আমরা প্রশ্ন তুলছি যে আইনি জটিলতায় আটকে যাবে না তো এই নিয়োগের আশ্বাস? আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি উত্তর দিয়েছেন একবার শুনবো। প্রথম কথা হচ্ছে যে যারা দুর্নীতির মাধ্যমে নিয়োগপত্র পেয়েছেন তাদের যতক্ষণ না বহিষ্কার করা হচ্ছে ততক্ষণ কোথায় নিয়োগ করবেন? পদ কোথায়? মেধাভিত্তিক নিয়োগ করতে গেলে মেধার বাইরে যারা নিযুক্ত হয়েছেন তাদের তাড়াতে হবে। সে ক্ষমতাটা আছে নাকি? 18,000 চাকরি কোথায় বাধা আছে? এবং 18,000 চাকরির যে বিশ্লেষণ তারা দিয়েছেন আমি আদালতে দেখিয়ে দেবো এর মধ্যে কত গোজামিল আছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে তারা বলেছিলেন যে আমাদের 32,000 পদ খালি আছে। সেখানে সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য ছিল যে আমরা পদ খালি থাকলে নিয়োগ করতে হবে, এই কথা কোথায় আইনে আছে? এই কয়েকদিন আগে এই মামলা সুপ্রিম কোর্টে হলো। সুতরাং এই সমস্ত ধাপ্পা দিয়ে এই ছেলেগুলোকে আবার প্রতারিত করছেন। প্রতারকদের চরিত্র তো একদিনে পাল্টে যায় না। অর্থাৎ কোথাও একটা সমস্যা হলেও হতে পারে, তবে পুরোটাই রাজ্য সরকারের সদিচ্ছার উপর। রাজ্য সরকার যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই সমস্যার সমাধান হতে পারে। জিয়াউল আলম আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, এবং তার সঙ্গেও জনতা রয়েছেন, সেই জনতার প্রশ্ন নেব। জিয়াউল, মানুষের কিছু প্রচুর প্রশ্ন রয়েছে, কি প্রশ্ন আমরা সরাসরি শুনে নেব। কি প্রশ্ন আপনার? হ্যাঁ, আমার মনে হচ্ছে তাহলে এই যে এত কিছু দেখছি তারপরে একটা জিনিসই প্রশ্ন মনে হচ্ছে যে দল বদল করলে কি দুর্নীতি থেকে একেবারে সাফ হয়ে গেল? তার ক্ষেত্রে আর কিছু হবে না, এটাই মনে হচ্ছে আমার। তাহলে আরো প্রশ্ন, আরো জনতা আরো প্রশ্ন করতে চাইছে, কি প্রশ্ন আপনার? কি প্রশ্ন? দেখুন, মানে সবার আমলেই দুর্নীতি, যেভাবে টাকা উদ্ধার হচ্ছে, একজন রাজনৈতিক কর্মী হয়ে লজ্জা করে না? এই প্রশ্ন প্রত্যেককে করা যেতে পারে যে রাজনৈতিক কর্মী হয়ে লজ্জা করছে না এত টাকা উদ্ধার হচ্ছে? সুস্মিতা দি খুব সংক্ষেপে, তারপর আমি আকাশের কাছে যাবো। একদমই ভীষণ লজ্জাজনক যে আমরা রাজনীতিটা করি, যে রাজনৈতিক ব্যক্তিত্বদের আজকে যেই পরিচয় পাচ্ছে সাধারণ মানুষ, সেটা সত্যি আমাদের কাছে লজ্জাজনক। আর একটা কথা আমি বলবো, বিকাশদার কথাটা তুলে, বিকাশদা যে কথাটা বললেন সেটাতে সত্যি প্রবলেম হয়তো হতে পারে। তার কারণ যারা চাকরি পেয়েছেন অলরেডি, যারা ভুয়ো তালিকাভুক্ত হিসাবে ঢুকেছেন, তাদের তো আগে ক্যান্সেলেশন হবে, তারপরে তো এদের চাকরি লজ্জা হচ্ছে নিশ্চয়ই। যাদের লজ্জার পাওয়ার কথা তারা লজ্জা পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বা অন্য বিজেপি নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা ঠিক যে বিজেপিতে গেলে অত তদন্ত হয় না, কিন্তু এটাও তো ঠিক যখন শুভেন্দু অধিকারীরা টাকা তুলতেন, দুর্নীতি করতেন, তখন তো তারা মোহামেডান ক্লাবে ফুটবল খেলতেন না, তখন তৃণমূলের হয়ে তারা পাড়ায় পাড়ায় খেলতেন আর দল ভাঙাতেন। সেইটা এক সেকেন্ড এইটা ব্যাপার। সুতরাং এই দায়িত্বটাও নিতে হবে। আর তুমি আমাকে অনুমতি দিলে আমি বৈশ্বনাথদাকে একটা প্রশ্ন করবো, সেটা রাউন্ড ঘুরিয়ে নিই। লজ্জার প্রসঙ্গ এবং দল বদল করলে কি সে সাফ হয়ে গেল? দেখুন, যাদের বিরুদ্ধে আপনারা আঙুল তোলবার চেষ্টা করছেন তারা প্রত্যেকেই কোর্টের মনিটরড ইনভেস্টিগেশনের প্রসেসের মধ্যে আছেন। ইভেন পার্থ চট্টোপাধ্যায়কেও কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন ফেস করতে হচ্ছে। আমি শুধু একটা লাইন বলবো, কিছুক্ষণ আগে একটা লিগ্যাল ম্যাটার নিয়ে কথা হচ্ছিল। হাইকোর্ট আজকে যে কমিউনিকেশন দিয়েছেন লিগ্যাল অ্যাপ্রোচে, সেটা আমার মনে হয় না যে স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে খুব একটা সুখদায়ক কমিউনিকেশন। বৈশাদা অ্যাডভোকেট আছেন, তিনিও আমার সাথে একমত হবেন যে আপনারা সরাসরি দুর্নীতিবাজদের বাঁচাতে গিয়ে কোর্টকে, জুডিশিয়ারিকে টার্গেট করে দিচ্ছেন। প্রথম যেদিন হাইকোর্ট থেকে তার পার্থবাবুর সম্পত্তি সম্পর্কে রিমার্ক এসেছিল, সেদিন আপনারা রে করে উঠেছিলেন। আপনারা 3 দিন আগে পর্যন্ত বলেছেন যে যে টাকা পাওয়া গেছে তার সাথে ওনার সম্পর্ক কি, হ্যান কি ত্যান কি, প্রোটেক্ট করবার চেষ্টা করেছেন। প্রথমেই যদি ফোড়া কাটতেন আজকে তো এই অবস্থা হতো না। একদম। আমি এই রিঅ্যাকশন নেব অবশ্যই আকাশের প্রশ্ন। বিশ্বনাথের কাছে একটা প্রশ্নই করতে চাই, সেটা হচ্ছে উনিও বলছিলেন যে দল বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে ইত্যাদি। আজকে একজন প্রশ্ন করলেন, দেখলাম যে কেন শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী কেন চাকরি প্রার্থীদের সাথে বসছেন না? কারেক্ট অ্যান্সার আমার শুধু সেই সূত্রে মনে পড়লো, একটু নিশ্চয়ই বৈশ্বনাথ দ্বারা জবাব দেবেন, যে বর্তমান শিক্ষামন্ত্রী, আপনি চাইলে ভিডিও আমি এখানে প্লে করে দেবো, তিনি দলীয় সভা থেকে বলছেন যে চাকরি হলে তৃণমূলেদেরই হবে, তৃণমূলের ছেলেদেরই হবে, কষ্ট করে দল করছে, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা তৃণমূল কংগ্রেস নিচ্ছে এক্ষুনি তাড়িয়ে দেওয়া উচিত।
প্রথম কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে 17,000 পদ খালি আছে, বিচারাধীন বলে সেই পদে নিয়োগ করা যাচ্ছে না। সমালোচনা করছে, পারবেন না তাহলে মিটিং করছেন কেন? আপনি যদি বলেন যে দিতে পারবেন না যাবেই, তাহলে দেখে মিটিং করছেন কেন? লোকে যাবেই কোর্টে। কি বলেছে যে আপনার দরকার হলে আমাদের লিস্ট দিন, আমরা দেখিয়ে দিচ্ছি কোন প্রবলেম আছে কি নেই। একদম বৈশারদা মানুষকে ভুল বোঝাচ্ছেন। আরে আপনি তো বলতে, আরে চিৎকার করলে কি করে হবে? আপনি বললেই তো হবে না। আমরা একটা সমস্যার সমাধান চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, লিখে রাখুন, একটু রিঅ্যাকশন নিই। হ্যাঁ বৈশারদা বলুন। আপনাদের প্রবলেম হলো আমি ভার্চুয়ালি আছি, দূরে আছি, তারপরে আপনি চিৎকার করে বলতে না দিলে তো আমি বলতে পারবো না। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসাবে তিনি এই ব্যাপারটাকে মনে করেন আলোচনা করে যদি উনি সমস্যার সমাধান করতে পারেন, তাহলে আপনাদের আপত্তিটা কোথায়? আপনারা বারবার একজন ব্যক্তির কোনো কারণের জন্য অর্পিতা মুখার্জির জন্য সরকারের কেউ নন, নিজেই বলেছেন কালকে, আপনিও নিশ্চয়ই স্বীকার করবেন। প্রতিনিধি হিসাবে ব্রাত্য বসু কি নাকি সরকার থেকে পদত্যাগ করে চলে গেছে? ব্রাত্য বসু কি শিক্ষামন্ত্রী আছেন না নেই? যিনি বলেছিলেন তৃণমূল করলেই চাকরি পাওয়া যাবে। উনি যদি কথাগুলো শুনে সরকারের কাছে উনি কমিউনিকেট করে যদি ব্যাপারটাকে সলভ করতে পারেন, একটা সমস্যা যদি সমাধান হয়, তাহলে আপনাদের প্রবলেম এবার কি আছে? অরাজনৈতিক একটা সংগঠন, তারা গেছে, তাদের সঙ্গে কথা বলেছে, তাদেরকে কথা বলে সমস্যাটা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। সরকারের সঙ্গে চাকরি প্রার্থীদের লিয়াজো মেনটেন করার কাজটা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 8 তারিখে কি হয়, কারণ 8 তারিখ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে এই চাকরি প্রার্থীদের। সেদিন কোন সমস্যার সমাধান হয়, কিভাবে হয়, সেদিকে আমাদের নজর থাকছে, আলোচনা চলবে। তবে সময় একটা বিরতির সঙ্গে থাকুন। বলে কিসের ইঙ্গিত দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তা সময়ই কথা বলবে। তবে দেবাশিস দা ক্রোনোলজিটা দেখুন। যখন অ্যারেস্ট করা হলো, বারবার তার বাড়ি থেকে জিনিসপত্র উদ্ধার করা হচ্ছে, তাকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু একটা কথা বললেন না। কুণাল ঘোষ বলছেন যে তাকে নির্দোষ, তিনি একবারও বলছেন না, মিডিয়া সুযোগ দিয়েছিল। তারপর একটার পর একটা পদ গেল, মন্ত্রিত্ব গেল, দলের পদ গেল। আজ তিনি বলছেন ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্রের শিকার কে, প্রাক্তন শিক্ষামন্ত্রী না চাকরি প্রার্থীরা? না, এ তো খুব মানে একবারে আপনার যদি মনে থাকে, আমরা যখন এখানে আগেও বলেছি, আমরা বলেছিলাম যে এটা টিপ অফ দ্য আইসবার্গ। এটা শুধু আমি বলিনি, এটা বহু মানুষ বলেছেন। এর বলার পিছনে কারণটা কি? কারণ আমাদের তো এই 2011 সালের পর থেকে আমরা তো সবাই চোখ কান খুলে রাস্তায় চলি, সাধারণ মানুষরা চলে। আমরা তো দেখেছি চুনোপুটি থেকে রাঘব বোয়াল তাদের সম্পত্তি কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। শুধুমাত্র এটা আমি রাজ্য সরকারের কথা বলছি না, কেন্দ্রীয় সরকারও। যদি আপনি আরওসির ফিগার দেখেন, তাহলে লকডাউনের সময় সমস্ত অর্থনীতি ভেঙে পড়ে গেছে, কিন্তু সব থেকে বেশি যে কোম্পানিটার প্রফিট হয়েছিল বা লাভ হয়েছে, সেই কোম্পানির মালিকের নাম জয় শাহ। তো এই যে জিনিসগুলো, এখানে আমাদের খুব সজাগ হতে হবে। এটা শুধুমাত্র তৃণমূলের দুর্নীতি নয়, এই যে দুর্নীতির জায়গায় দাঁড়িয়ে বা পার্থ চ্যাটার্জির দুর্নীতি বলে যারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, বা এই তপ্ত কড়াই যারা মাছ ভাজার চেষ্টা করছেন, আমাদের সাবধান হতে হবে। আপনারা একটু আগে বিকাশবাবুর আগে কারো বাইট দেখাচ্ছিলেন, তারা কেউ কিন্তু স্বচ্ছ নয়, এগুলো বুঝতে হবে। কালকে আমি কোনো একটি চ্যানেলে দেখছিলাম, মিঠুন চক্রবর্তী তিনি হঠাৎ অনেক বক্তব্য পেশ করছেন, পার্থ চ্যাটার্জির উদ্দেশ্যে কিছু বলছেন, কিন্তু আমাদের ভুললে চলবে না, মিঠুন চক্রবর্তীর এগেনস্ট ইডির কেস ছিল এবং ওনার 2 কোটি টাকা ইত্যাদি কোনো ব্যাপার ছিল। টাকা ফেরত দিলে তো মানে দোষ খালান হলো না। ওনাকে এটা আপনাকে ভাবতে হবে যে উনি ছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ, ইনি হঠাৎ করে ইডির চাপে না হঠাৎ করে বিজেপির আদর্শ অনুপ্রাণিত হয়ে উনি তৃণমূলে বিজেপিতে চলে গেলেন এবং আজকে উনি বিজেপির মুখপত্র হয়ে গেছেন বা কথাবার্তা বলছেন। তো কালকে পার্থ চ্যাটার্জি কি বিজেপিতে যাবেন না? তো কালকে পার্থ চ্যাটার্জির মুখ আপনারা আবার বাইরে দেখাবেন না? তো এটা আমাদের কাছে প্রশ্ন। মানে এটা কি কোন রকম বার্তা দেওয়ার চেষ্টা হলো, কাউকে একটা বার্তা দেওয়ার যে আমি ষড়যন্ত্রের শিকার হচ্ছি, এবার আমি মুখ খুলবো, এবার আমি কিছু বলবো? দেখুন, আপনিও জানেন, আমিও জানি, যে কেউ মানে বৈষ্ণবদারা এখানে আছেন, এক গলা জলা দাঁড়িয়ে যদি তৃণমূলেরা বলেন যে এটা শুধুমাত্র পার্থবাবুর ব্যাপার, এটা তো হতে পারে না। কারণ পার্থবাবু একজন মন্ত্রী ছিলেন অনেকগুলো দপ্তরের।
আমরা যতদূর প্রোটোকল বুঝি, পার্থবাবু যেখানেই যাবেন না কেন প্রোটোকল অফিসাররা সেটা হোম ডিপার্টমেন্টে জানান এবং সেটা মুখ্যমন্ত্রীর কাছে যায়। অতএব মুখ্যমন্ত্রী জানেন না, এটা হতে পারে না। আমরা ভার্চুয়ালি প্রশ্ন রেখেছিলাম, ঠিক এই প্রশ্নই রেখেছিলাম জনতার কাছে, যে পার্থ চট্টোপাধ্যায় যে ষড়যন্ত্রের কথা বলছেন, তিনি কি ইডির কাছে মুখ খোলার ইঙ্গিত দিচ্ছেন? সাধারণ মানুষ ভোট দিয়েছেন, বলছেন 89% মানুষ বলছেন হ্যাঁ এবার মুখ খুলবেন পার্থ চট্টোপাধ্যায়, 11% মানুষ বলছেন না। বৈষ্ণব দা, আপনার রিয়াকশন? একটা কথা বলছি যে একটু আগে আমাদের রাজনৈতিক বিশ্লেষণ বলছিলেন, যে বিশ্লেষক বলছিলেন যে সারা দেশ জুড়ে যত দুর্নীতি হয়েছে ভারতবর্ষে তার সবটাই তদন্ত। আমরা তো চাই নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া, মেহুল চোস্কি থেকে শুরু করে সিপিএম এর 34 বছরের ট্রাম কেলেঙ্কারি, ট্রেজারি কেলেঙ্কারি, ওয়াকফ কেলেঙ্কারি, মাটি কেলেঙ্কারি, সমস্ত কেলেঙ্কারিরই তদন্ত হোক। উনি বলছেন তো স্বচ্ছ রাজনীতির কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষক, আমি বলছি তো স্বচ্ছ রাজনীতি সারা দেশ জুড়ে আনা হোক। তার পাশাপাশি রাজ্যের তদন্তকারী সংস্থাও সেই তদন্ত করুক, সেই দাবিও করা হচ্ছে। নিশ্চিত আপনাকে তো বলতে হবে যারা ট্রান্সপারেন্সির কথা বলছে তারা কি ট্রান্সপারেন্ট? যার যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা এত বড় বড় কথা বলছেন, তাদের সময় ব্যাংকের টাকা লুট হয়ে চলে গেল, টাকাগুলো কোথায় গেল আমরা সেটাই জানতে চাই। হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লুট করে নিয়ে গেছে নীরব মোদী, দলিত মোদী, তাদের ছবি ছিল প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, কই সেই ব্যাপারে তো তদন্ত হয়নি। এইখানে এই রাজ্যে সিপিএম এর আমলে এত কেলেঙ্কারি হয়েছে, কই সেগুলো তো খেতে খেতে আর ঘুমাতে ঘুমাতে মোটা হয়ে যাচ্ছে। আপনার দলের নেতাদের না ধরুক, আমাদের দলের নেতাদের বিরুদ্ধে একটু যাক, সেই সাহস তো হবে না কোনোদিন। অনেকবারও বলছেন, আপনাদের দলের নেতারা খুব সাধু পুরুষ, আপনারা তো বিরাট সাধু পুরুষ, তো আপনারা নিজেরা সাজছেন, সেটা তো আগে মানুষ আপনার জন্য আরো প্রশ্ন আছে, শঙ্কর প্রশ্ন এবং দেবাশিস দা। প্রথমে শঙ্কর। দেখুন, আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই, পার্থ চট্টোপাধ্যায় হচ্ছেন চক্রান্তের আর ষড়যন্ত্রের শিরোমণি। যারা তৃণমূল কংগ্রেস করেছেন তারা জানেন যে এই পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে কোন লেভেল পর্যন্ত ষড়যন্ত্র করেছেন এবং চক্রান্ত করেছেন। আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে যেদিন শৃঙ্খলা রক্ষা কমিটির পোস্ট থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরান, সেদিন তিনি প্রেস স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে শৃঙ্খলা রক্ষা কমিটির অনেক সিদ্ধান্ত তাকে খবর কাগজ পড়ে জানতে হয়েছে। দেখুন, এই দূরত্ব তৈরি না তৈরি এই বিতর্কের ঊর্ধ্বে উঠে আমি পার্থ চট্টোপাধ্যায়ের এই ষড়যন্ত্র তথ্য নিয়ে একটা কথা বলতে চাই। এত বড় বড় ডায়লগবাজি করে লাভ নেই। আপনি বামাল সমেত ধরা পড়েছেন, ক্ষমতা থাকলে কে চক্রান্ত করছে, কি চক্রান্ত হচ্ছে প্রকাশ্যে নিয়ে আসুন। এত ঢাক ঢাক গুড় করছেন কেন? চোরের মায়ের বড় গলা, এতদিন ধরে গোটা পার্টিটা সাসপেন্ড করে দিয়ে এই ধরনের চক্রান্তের রাজনীতি করে এসে আজকে আপনি সাধু হয়ে যাচ্ছেন। আপনি ভাই এত এই সমস্ত ঢাক ঢাক গুড় না করে বলুন কি হয়েছে। এই যে শঙ্কুদেবের এই কথাটা শুনলাম, চোরের মায়ের বড় গলা, মানে এইটা দেখছি যেই অন্যকে টার্গেট করার সময় এই একটা কথাই বলে, কিন্তু কোন দলে সেরকম স্বচ্ছতা কি নজরে পড়ছে? ঠিক, আমার বৈষ্ণবতার কাছে এটাই বলার, বৈষ্ণবতা আমি ধরে নিচ্ছি আপনি যেগুলো বলছেন সব কটা ঠিক, সব দল অস্বচ্ছ। সেই যে অস্বচ্ছতা, সেটা কি আপনাদেরকে লাইসেন্স দেয় নাকি আপনাদের অস্বচ্ছ হওয়ার? মানে এটা তো আপনাদের লাইসেন্স দেয়নি কেউ। আমি আপনাদের অস্বচ্ছতার কথা বলছি। আজকে আপনি শুধুমাত্র পার্থবাবু নয়, আপনি একটু তাকান আপনাদের দলের দিকে। বলুন বৈষ্ণবতা বলুন। রাজনীতিতে একটা নীতিগত বা একটা আদর্শগত অবস্থান থেকে তো রাজনীতি করতে আমরা সবাই এসছি। তাহলে আদর্শগত নীতিগত অবস্থানটা সরে গিয়ে যদি রাজনৈতিক নেতা মানেই তার একটা কালি থাকবে, তার কালি ছিটিয়ে দেবে বা কালি থাকবে, বা যাদের হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তারা তাদের এজেন্সিকে ব্যবহার করবে। মনমোহন সিংকেও তো চোর বলা হয়েছে। কেন যাতে সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করতে পারে, সেই সুযোগটা পাচ্ছে কেন? কি নাটক মুখস্থ করে চলে এসেছেন। আরে বললে হবে, সেন্ট্রাল এজেন্সিকে পুরো খরচা বন্ধ করতে এটা মানুষ জিজ্ঞেস করছে, উত্তর দিন। কেন 7 দিন 6 দিন 8 দিন লাগিয়ে দিলেন পার্থবাবুর জন্য? ভয় হচ্ছে দিচ্ছি। আমরা তো বলেছি যে কোন অপরাধীকে আড়াল করার জন্য আমরা বসে নেই। আপনি যদি অপরাধীকে আড়াল করার বসে
বলুন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে বৈশ্বনাথ দা, আপনি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনাদের দলের অন্যান্য নেতারা কেউ এর সাথে যুক্ত নেই? সমস্ত যুক্ত আছে এর সাথে। বালি খাদান, গরু পাচার, নিয়োগ দুর্নীতি সবটাতে যুক্ত আছে, এবং আপনাদের নেত্রী কিছু জানে না, এটা হতে পারে না। সিংহ শাবক জন্মগ্রহণ করে আপনি তো রাজনীতি করেন, আপনি রাজনীতির এজেন্ডা থেকে বলবেন, আপনি পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্ট করতে এসেছেন বা যেভাবেই এসেছেন, আর তাই জন্যই তো আপনি বলবেন। আপনি তো কাঠগড়ায় দাঁড় করাবেন, কিন্তু কাঠগড়ায় দাঁড় করাতে চাইলেই কাঠগড়ায় দাঁড়াবেন না। কোনো একজন বাঁচানোর চেষ্টা করছেন, তবে জনতার দরবারে জনতার প্রশ্ন আমাকে নিতে হবে। আনিসউদ্দিন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। আনিসউদ্দিন, তোমার সঙ্গে যারা রয়েছেন তাদের প্রশ্ন আমি শুনবো। দেখো, এই মুহূর্তে আমি ডায়মন্ড হারবারে রয়েছি এবং এখানে বেশ কিছু সাধারণ মানুষ রয়েছে, আমি তাদের থেকে সরাসরি প্রশ্ন জেনে নেব। দাদা, বলছি আজকে আপনার নামটা কি আছে, প্রশ্ন রয়েছে? আমার নাম শঙ্কর চ্যাটার্জি। আমার একটাই প্রশ্ন আপনাদের রাজনৈতিক বিশ্লেষকদের কাছে, পার্থ চ্যাটার্জি যে বললেন আমি ষড়যন্ত্রের শিকার, এটা উনি কাদের ইঙ্গিত করলেন যে উনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন? এটা উনি কাদের ইঙ্গিত করলেন? একেবারেই এখানে আরো বেশ কয়েকজন রয়েছে, আরো জেনে নেব আমি। দাদা, আপনার নাম কি? কাছে বলছে যে আমাদের তৃণমূল নেতৃত্ব পার্থ চ্যাটার্জিকে সাসপেনশন করলো, তাহলে পার্থ চ্যাটার্জি যদি পরবর্তীকালে ক্লিনচিট নিয়ে ফিরে আসেন, তাহলে কি তৃণমূল নেতৃত্ব সেই সাসপেনশন তুলে নেবেন এবং সমস্ত পদে কি আবার বহাল করবেন? একদম এই প্রশ্নের উত্তরও আমরা খুঁজবো, অবশ্যই সেটা পরে তৃণমূলের কাছে যাবো। আকাশে কিছু প্রশ্ন আছে, কারণ রাজনৈতিক বিশ্লেষকের প্রশ্ন নিয়ে আলোচনা হয়ে গেছে আগে। আমি এটা নতুন অ্যাঙ্গেল করছি, 2 মিনিট বলবো। 1 নম্বর হচ্ছে এই যে আগের দিন 2জন জেল ফেরত আসামি এবং একজন বালি থেকে কয়লা সমস্ত চুরির অভিযুক্ত মিলে শৃঙ্খলরক্ষা কমিটি করে পার্থবাবুকে সরালেন, ভালো কথা। আজকে যেটা দেখুন একটা নতুন অ্যাঙ্গেল, পার্থবাবু ষড়যন্ত্রের শিকার বলছেন, তো আমরা সবাই বলছি এটা অভিষেক ব্যানার্জির ষড়যন্ত্র না অমিত শাহ ষড়যন্ত্র, সেটা উনি বলছেন না, আশা করি বলবেন। কিন্তু একটা নতুন অ্যাঙ্গেল উনি যেটা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক, দলের সিদ্ধান্ত সময় বলবে। তাহলে কি এখন আর দল আর মমতা বন্দ্যোপাধ্যায় এক সমর্থক, সেটা তৃণমূলে থাকছে না? 1 নম্বর। 2 নম্বর কথা, আমি বলছি এই সব কিছুর বাইরে গিয়ে আসল কথা হচ্ছে বেকারদের দুঃখ, বেকারদের যন্ত্রণা। পশ্চিমবাংলায় কিন্তু উল্টো স্রোত বইতে শুরু করছে। আপনি আগেই দেখেছেন অনুব্রত বাবু আগে চরম চরম বাজাতেন, এখন পিজিতে বসে বুকে ধরম ধরম আওয়াজ হয়। 2 নম্বর হচ্ছে কালকে বেলঘরে আপনি দেখেছেন একজন তৃণমূলে, আমি বলতে বাধ্য হচ্ছে, কিছু বলার নেই, একজন জোকার আছেন মদন মিত্র, বেশি ঝামেলা করতে গেছিলেন সিপিএম এর মিছিলে, যা হওয়ার হয়েছে সেলিম বাবুর সামনে মিউ মিউ করে ফিরে গেছেন। এবং আজকে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় আপনি খবর নিয়ে দেখুন, 11 বছর আগে বামপন্থী দল করবার অপরাধে জরিমানা নিয়েছিল তৃণমূল, সেইটা এখন বাড়িতে এসে ফেরত দিয়ে যাচ্ছে। আমি শুধু একটাই কথা বলছি, এই তাসের ঘর ভেঙে পড়বে। অপারেশন বর্গা পশ্চিমবাংলায় হয়েছিল, যোদ্ধাদের থেকে জমি নিয়ে গরিব কৃষককে ফেরানো হয়েছিল, আজ না হোক কাল সময়ের চাকা ঘুরবে। এই সব নেতাদের বাড়ি বেচে বাড়ি থেকে সব টাকা সময়ের চাকা ঘুরবে বলছেন, মানুষ বিকল্প খোঁজে যখন দুর্নীতিতে দেখে, এত বড় দুর্নীতি যখন মানুষ দেখছে, সাধারণের টাকা এতগুলো ফ্ল্যাট, এতগুলো বাগান বাড়ি, এত সম্পত্তি দেখছে, এবং সেটা অবশ্যই কিছু শতাংশ মানুষ বিকল্প খুঁজবে। সে বিকল্প হিসেবে কি আপনারা কনফিডেন্ট? বামপন্থীরা আদালতের ভেতরে বামপন্থী উকিল লড়ছে, বাইরে বামপন্থী ছাত্র যুব লড়ছে। আমি নিজে সাধারণ কর্মী, 5-6বার অ্যারেস্ট হয়েছি। বিজেপি তো তৃণমূলেরই সব লোকেদের নিয়ে বিজেপিতে বলেছে, ওরা কি শঙ্কু বিজেপি তৃণমূলের লোক নিয়েই দল ভরিয়েছে রাজ্যে। অপ্রাসঙ্গিক সিপিএম নিয়ে আমার কোনো কথা, 5 মিনিট শূন্যতে পৌঁছেছো বলা, মাথা ঠান্ডা করো। এই উত্তেজনার দম্ভ তোমরা 235-36 কত সব দেখিয়েছিলে, মানুষ তোমাদের উত্তর দিয়েছে। শোনো, আমি তোমার সাথে তর্ক করে আমার ইম্পর্টেন্ট সময় নষ্ট করতে চাই না, কারণ আমার কাছে কোনো যুক্তি নেই, আমার কাছে কোনো ইন্টারেস্ট নেই। সিপিএম এর সাথে আলোচনা করব, তোমরা একজনকে রিক্রুট করার আগে দেখতে যে তার বাবা সিপিএম, তাহলে একটু বলি উত্তরটা শোনো, উত্তর নেওয়ার সৌজন্য দেখো। তুমি আসো, তোমাকে আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করব না, কিন্তু সিপিএম এর সময় আমি বলিনি, জনগণ জানে অনিলায়ন কোন পর্যায়ে পৌঁছেছিল। আরে ভাই শোনো, শুনতে হবে, তুমি এতক্ষণ বলেছো, চেঁচিয়েছো, এই দুটোর মধ্যে সম্পর্কটা আবার স্থাপন করে দিই। তোমরা তোমাদের যোগ্য ছাত্র হচ্ছে তৃণমূল কংগ্রেস, তোমরা শোনো, তোমরা সায়েন্টিফিক অ্যাপ্রোচে করতে, চুরিটা ধরা পড়তো না। পার্থ তৃণমূলে ছিল তখন তোমার দল কেন আমাদের
শঙ্কু বিকল্প প্রশ্নে বামেদেরই সমালোচনা করছেন আপনি, কিন্তু বিকল্প হিসেবে যদি মানুষ আপনাদেরকেও বিশ্বাস করে, 7 দিন পর এই ইস্যুকে কেন্দ্র করে আপনার পথে নামলেন কেন? 7 দিন সময় কেন লাগালেন? মানে যত সময় লাগালো পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৃণমূল, ততদিন আপনারা সময় নিলেন রাস্তায় নামতে, তার আগে কিন্তু দেখালো না, খালি বক্তব্য। উত্তরটা নেবেন? অবশ্যই। আপনার এটা জানা নেই, যখন এই ধরনের কাউন্টার অ্যাটাক করবেন তখন স্টাডি করে বলুন। আমরা সারা পশ্চিম বাংলায় তার 3 দিন পর থেকে নেমেছি, 1 নম্বর। 2 নম্বর, অনেকের একটা এক্সপেকটেশন আছে যে আমরা গিয়ে বিধানসভা ভাঙচুর করে দেবো, আমরা রাজ্যে 40টা গাড়ি জ্বালিয়ে দেবো, আমরা মানুষকে আরো হ্যারাস করব। দেখুন, প্রত্যেক দলের রাজনৈতিক রণকৌশল থাকে। আমরা বিরোধী দল হিসেবে এমন কোন কর্মসূচি নিতে পারি না যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হন। এই ধরনের 1 টাকা ট্রাম মানুষের জন্যই রাস্তায় নামো, কিন্তু এই যে 3 দিনের কথাটা বললেন, 3 দিনের মধ্যে আমরা দেখেছি বারাকপুরে মহিলা মোর্চার পক্ষ থেকে, আমি বুঝতে পেরেছি 3 দিনের মধ্যে দেখা গেল বারাকপুরে মহিলা মোর্চা নামলো, শুভেন্দু অধিকারী বক্তব্য রাখলেন, কিন্তু 7 দিন পর যখন রাস্তায় নামলো তখন শুভেন্দু অধিকারী সেই মিছিলে ছিলেন না। আমি একেবারে একটু অন্য জায়গায় আসবো। শঙ্কুবাবু খুব সুন্দর কথা বলেন, ওনার গলার বেসটাও খুব ভালো। যে এটা বুঝতে হবে যে আজকে কেন্দ্রীয় সরকার যার হয়ে উনি কথা বলেন, আমাদের আজকে মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়া 138 নাম্বার, আমাদের হেলথ কেয়ার এক্সপেন্সেসে 142 নাম্বার, আমরা পার ক্যাপিটা এক্সপেন্সেসে 140 নাম্বার, আর জানেন আমরা ইলেকট্রাল এক্সপেন্সেসে 1 নম্বর। 66,000 কোটি টাকা খরচা হয় একটা ইলেকশনের জন্য। যদি আপনি ভোট ভাগ করেন, প্রতি ভোট দিতে 700 টাকা লাগে। মানে একটা লোক যদি 1 লাখ ভোট পায়, একটা রাজনৈতিক প্রতিনিধি, মানে 7 কোটি টাকা খরচা। তার মানে তার তো 38 লাখ টাকা বাজেট, ম্যাক্সিমাম সিলিং, প্রত্যেকে আসেই টাকা। মানে এই যে দুর্নীতি, এই দুর্নীতিটা কিন্তু অনেকটা গভীরে এই চক্রটা। মানুষকে সজাগ হতে হবে। আমাদের যে রাজনৈতিক দল রয়েছে, নিশ্চয়ই উত্তর দেবেন। উনি উত্তর দিন একদম খুব সংক্ষেপে আমাকে উত্তর 10 সেকেন্ড, কারণ আমাকে সুস্মিতাদির কাছে যেতে হবে। দেখুন দাদা, আমরাই বলছি 1 নেশন 1 ইলেকশন হওয়া উচিত। আমরাই বলছি যে নির্বাচনী স্পেসিফিক ছিল। আমি আপনি নির্বাচনে খরচা নিয়ে আপনি বলছেন গণতন্ত্রের জন্য আমরা খরচা করব, আপনি ওড়াচ্ছেন। আমরা গণতন্ত্রের জন্য খরচা করব, গণতান্ত্রিক ব্যবস্থাটা এখানে রাজ্যে লাটে তুলে দিয়েছেন। টাকা পাচ্ছেন কোথায়? কার টাকা পাচ্ছি মানে? দেশ চালানোর জন্য, দেশ চালানোর জন্য যে টাকা লাগবে সেই টাকা নিশ্চয়ই পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকে আসে না। এখানে টাকা বাইপাস হয়ে চলে যায়, আমরা টাকা খরচা করি দেশের জন্য। আপনাদের কষ্ট কোথায় আমি বুঝি না। আলোচনা শুরু করেছিলাম চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কোথায়, তারা চাকরি পাবেন কিনা, কারণ তারা আশার আলো দেখতে শুরু করেছেন এবং আমরাও চাই তারা চাকরি পাক। আমরা আলোচনা শুরু করেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের টাকার উৎস, আলোচনা শেষ হচ্ছে যে এত বিপুল পরিমাণে খরচায় ভোটে, সেই ভোটে যে এত টাকা আসে সেই টাকার উৎস কোথায়? মানুষ উত্তর পাচ্ছেন, মানুষ দেখছেন, রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য শুনছেন, আপনারা উত্তর পেয়ে গেছেন। আজকে আলোচনা এখানেই শেষ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আপনাদেরকেও। নিউজ আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলায়।